এই ক্লাসে আমরা আলোচনা করব পাটিগণিতের মৌলিক উপপাদ্য, বা এটাকে আবার বলা হয়ে থাকে অনন্য উৎপাদীকরণ উপপাদ্য, ইউনিক ফ্যাক্টরাইজেশন মেথড। ঠিক আছে, ইউনিক ফ্যাক্টরাইজেশন মেথড অথবা পাটিগণিতের মৌলিক উপপাদ্যটা কি, এই জিনিসটা জানার পূর্বে আমরা কিছু ডেফিনেশন জেনে নিব। দুই তিনটা ডেফিনেশন আমাদের মাস্ট বি জানতে হবে। এগুলো আমরা জানি, তাও আমরা একটু জেনে নিব। আচ্ছা, আগেটা বর্ণনাটা আমরা একটু দেখে নেই। প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা, মনে রাখতে হবে প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা কে, প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যাকে। তবে এখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আপনি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা নেবেন, দেখেন ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করলাম, এইটা অবশ্যই 1 থেকে বড় নিতে হবে। 1 থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই 1 থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মৌলিক উৎপাদকের গুণ এককভাবে এবং কেবলমাত্র এককভাবে প্রকাশ করা যায়। তো ব্যাপারটাকে আমরা একটু বলি। আপনি যে কোনো সংখ্যা নেন না কেন, বা যে কোনো ধনাত্মক সংখ্যা নেন না কেন 1 থেকে বড়, সেইগুলাকে আপনি অবশ্যই 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 মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করতে পারবেন। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল নেই। আমরা যদি 30 নেই, তাহলে 30 কে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 3, 3 দুগুণা 6, 5 6 30। তাহলে দেখেন মৌলিক উৎপাদকের গুণফল রূপে আমরা প্রকাশ করতে পারলাম। আবার আমি যদি মনে করেন নিলাম 25, তাহলে 5 ইন্টু 5। ঠিক আছে, আবার আমি যদি নিই 28, তাহলে কি হবে? 2 ইন্টু 4 7 28। ঠিক আছে, 2 ইন্টু 2 ইন্টু 7। ঠিক আছে, 2 ইন্টু 2 ইন্টু 7। তাহলে দেখেন এখানে আমরা যাই নেই না কেন, এগুলোকে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা যায়। তো এই ডেফিনেশনটা জানার জন্য আমাদের মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, সহমৌলিক সংখ্যা কি, এইগুলো জানতে হবে। ঠিক আছে, তো মৌলিক সংখ্যা কি আমরা একটু জেনে নিই। যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল আমি নিলাম 5, তাহলে 5 কে দেখেন 1 দ্বারা ভাগ করা যায়, এবং ওই সংখ্যা বলতে 5 দ্বারা ভাগ করা যায়। সো 5 টা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এখন আমি যদি 6 নেই, তাহলে 6 কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, আবার 4 দ্বারা ভাগ করা যায়। সো 6 কিন্তু এখানে মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যার গুণনীয়ক সর্বদাই 2টা হবে, এবং 2টাই হবে। ঠিক আছে, একটা হতে পারবে না, কারণ 1 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 1 এর গুণনীয়ক কয়টা? একটা। আচ্ছা, তাহলে দেখেন আপনি মৌলিক সংখ্যা জানলেন, তাহলে যৌগিক সংখ্যা কি? মৌলিক সংখ্যার গুণফলে আমরা যে সংখ্যাগুলো পাই সেইগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তারপর সহমৌলিক সংখ্যা কি? দুইটা সংখ্যার গসাগু যদি 1 হয়, তখন সেটাকে বলা হয়ে থাকে সহমৌলিক সংখ্যা। ফর এক্সাম্পল আমি নিলাম 5 এবং 21, তাহলে এই দুইটার গসাগু কত? এই দুইটার গসাগু হচ্ছে 1। দ্যাটস ওয়াই 5 এবং 21 হচ্ছে সহমৌলিক সংখ্যা। তো এই বিষয়গুলো জানলে আমরা এই প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারবো। তারপর যদি আপনি একেবারে আরেকটু সুন্দর প্রিমিয়াম ভাবে ডেফিনিশন চান, এখান থেকে দেখতে পারেন, সমস্যা নাই। তো একেবারে সিম্পল বিষয়, এখানে আসলে না বোঝার কিছু নাই। এখন এইটাকে আমরা এক্সপ্লেইন করব। ঠিক আছে, তো যদি পূর্ণ সংখ্যা n মৌলিক হয়, তাহলে উপপাদ্যটি নিজেই একটি তবে পূর্ণ সংখ্যাটি নিজেই একটি একক উৎপাদকের গুণফল রূপে প্রকাশিত হবে। এখন কথাটা বুঝেন, বলেছে কি? বলেছে n হচ্ছে 1 থেকে বড় পূর্ণ সংখ্যা। 1 থেকে বড় পূর্ণ সংখ্যা। তো 1 থেকে বড় পূর্ণ সংখ্যা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 100 হতে পারে, হোয়াট এভার, যাই হতে পারে, আরো অনেক বড় সংখ্যা আপনারা নিতে পারেন, সমস্যা নেই। 1 থেকে বড় যে কোনো পূর্ণ সংখ্যা। এখন বলেছে ভাই, যদি এই পূর্ণ সংখ্যাটা মৌলিক হয়, যেমন আমি যদি 2 নিই, এই 2টা কি মৌলিক। তাহলে দেখেন এইটার ক্ষেত্রে তাহলে পূর্ণ সংখ্যাটি নিজেই একটি একক উৎপাদকের গুণফল রূপে প্রকাশিত হয়। একক উৎপাদক। তাহলে দেখেন মৌলিক সংখ্যা যদি হয়, তাহলে এটার মানে গুণনীয়ক কত হবে? 1 এবং 2। যদি 5 হয়, গুণনীয়ক কত হবে? 1 এবং 5। যদি 17 হয়, গুণনীয়ক কত হবে? 1 এবং 17। সো দেখেন এইটার ক্ষেত্রে আসলে প্রমাণ করার কিছু নাই। যদি সে নিজে মৌলিক হয়েই যায়, তাহলে এখানে আর প্রমাণ করার কিছু নাই। ওইটাকে আমরা এমনিতেই মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করতে পারি। কারণ যে সংখ্যাটা আছে ওই সংখ্যার সাথে মানে ওই সংখ্যা, যে সংখ্যাটার কথা বলা হবে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিতে এটাকে ভাগ করা যাবেই না। তাহলে আমি যদি আপনাকে একটা সংখ্যা বলি 5 কোটি,
5 কোটি, তাহলে এইটাকে কিন্তু অনেক সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তবে যতগুলো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না কেন, প্রত্যেকটাকে বা ওই সবগুলোর গুণফল রূপে আমরা এটাকে ওই সংখ্যাটাকে প্রকাশ করতে পারি। যেমন আমি যদি আপনাকে 5 কোটি বলি, তাহলে 5 কোটির মধ্যে থেকে আমরা যে গুণনীয়কগুলো পাবো বা 5 কোটিকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা যেগুলো পাবো ওইগুলোকে আমরা মৌলিক সংখ্যার রূপে প্রকাশ করতে পারবো। বিষয়টা হচ্ছে এরকম, মানে সংখ্যা যাই হয় ওইটাকে আপনি মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করতে পারবেন। সংখ্যা যাই হয় 1 কোটি, 5 কোটি, 10 কোটি, ওইটাকে আপনি মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করতে পারবেন। মৌলিক উৎপাদক মানে মৌলিক সংখ্যা হবে, মৌলিক সংখ্যাগুলোর গুণফল। ক্লিয়ার? তাহলে যদি এটা মৌলিক হয়, যদি সে মৌলিকই হয়ে যায়, তাহলে তো এখানে আর মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করার জন্য আলাদা কিছু নাই, ওইটা এমনিতেই প্রমাণিত। এখন আমরা প্রমাণ করব যদি এটা মৌলিক না হয় তখন ঘটনাটা কি হয়। তো আমরা ধরে নিলাম n যৌগিক সংখ্যা, মানে এটা মৌলিক না, এটা যৌগিক, এবং p1 ইহার 1 ব্যতীত ক্ষুদ্রতম ভাজক। দেখেন আমরা প্রথমে বলেছি আমরা এই টোটাল উপপাদ্যটা প্রমাণ করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এটা অবশ্যই 1 থেকে বড় একটা সংখ্যা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? 1 থেকে বড় একটা সংখ্যা নিয়ে কাজ করব, কারণ আগেই বলেছি মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করতে হবে, আর 1 তো ভাই মৌলিক সংখ্যা নাই, সো 1 কে আপনি আনতেই পারবেন না, 1 থেকে বড় অর্থাৎ 2 থেকে শুরু করতে হবে, ঠিক আছে? ওকে, তো p1 হচ্ছে 1 ব্যতীত ক্ষুদ্রতম একটা ভাজক। অর্থাৎ অর্থাৎ এই n কে যখন আমরা ভাঙবো, তখন আমরা 1 ব্যতীত ক্ষুদ্রতম একটা ভাজক পাবো p1, ঠিক আছে? সো আমরা একটা সংখ্যা যদি n নেই, সো মনে করেন আমরা n একটা সংখ্যা নিলাম, n হচ্ছে 30, n হচ্ছে কি 30, তাহলে এখানে n সমান, এটাকে আমরা কি বলেছে দেখেন, লাইনটা আমরা একটু দেখি, p1 n1 এই আকারে আমরা প্রকাশ করব, p1 n1। তাহলে এখানে n সমান আমরা কি নিয়েছি 30, তো 30 কে আমরা কি লিখতে পারি 2 into 15। এখানে একটা শব্দ হাইলাইট করা হয়েছে, সেটা হচ্ছে ক্ষুদ্রতম ভাজক, এখন কথা হচ্ছে ভাই আমরা যদি 30 কে ভাঙি, 30 কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 2 দ্বারা, 15 দ্বারা, 30 দ্বারা, অনেক দ্বারা ভাগ করতে পারি, তাই না? সো এখন এই 30 কে যখন আমরা ভাগ করব তখন 30 এর সবথেকে ছোট ভাজক কোনটা? 1 ব্যতীত, মনে রাখতে হবে 1 ব্যতীত ছোট ভাজক কোনটা? 2। আরো আছে, আপনি আরো ভাগ নিতে পারেন, 3 দ্বারা ভাগ করতে পারেন, 5 6 30, 6 দ্বারা ভাগ করে, আর মানে যাই থাকে না কেন সবথেকে ছোট কোনটা? 2। তাহলে এই যে 2 আর তার সাথে যা লাগে আর কি 15। তাহলে এই যে p1, এই p1 টা কিন্তু 1 থেকে বড়, এই p1 টা কিন্তু 1 থেকে বড়, p1 টা অবশ্যই কি 1 থেকে বড়। তো এক্স্যাক্টলি এই জিনিসটাই যে n সমান হচ্ছে p1 n1, আর এখানে p1 টা হচ্ছে 1 থেকে বড়, ক্ষুদ্রতম ভাজক। এখন আপনি 3 নিতে পারবেন না, 4 নিতে পারবেন না, 5 নিতে পারবেন না, ক্ষুদ্রতম ভাজক নিতে হবে। আর এখানে 1 থেকে n1 বড়, n1 থেকে n বড়। কিভাবে? খুব সিম্পল বিষয়, আমরা n সমান কত নিয়েছি 30, তাহলে n1 সমান আমরা কি পেয়েছি 15, p1 সমান কি পেয়েছি 2। তাহলে দেখেন তো এই শর্তটা সিদ্ধ হয় কিনা, 1 less than n1 অর্থাৎ 15 less than n, that means 13। দেখেন তাহলে এখানে p1 টা কি 1 ব্যতীত n এর ক্ষুদ্রতম একটা ভাজক, যার নাম হচ্ছে p1, ঠিক আছে? ক্ষুদ্রতম ভাজক, সবথেকে ক্ষুদ্রতম ভাজক হচ্ছে p1। ওকে, এখন দেখেন আমরা আরেকটু আগাই। এখন n1 যদি মৌলিক হয় তবে উপপাদ্যটি প্রমাণিত হয়। দেখেন এখানে আমরা n1 সমান কি ধরেছি ভাই, একটু লক্ষ্য করেন, এখানে আমরা n1 সমান কি ধরেছি একটু লক্ষ্য করি এখানে, তাহলে এখানে n1 সমান 15, n1 সমান কি 15। প্রথমে আমরা বলেছিলাম যে এই n1 টা মৌলিক নয়, মৌলিক হলে প্রমাণ করার কিছু নাই, এটা অলরেডি প্রুফড, বাট যদি মৌলিক না হয় তখন আমরা কাজ করব। তো প্রথমে আমরা বলেছি যে n যদি মৌলিক হয় তাহলে এখানে প্রমাণ করার কিছু নাই, এটা এমনিতেই প্রমাণিত। দ্বিতীয়ত আমরা বলেছি কি যে n মৌলিক নয়, তার মানে এটা যৌগিক হলে এটাকে আমরা ভেঙে আমরা অনেকগুলো উৎপাদক বের করতে পারবো, তাই না? আমাদের সবথেকে ছোট ভাজক হচ্ছে 2, এই 2 কে আমরা p1 দ্বারা প্রকাশ করলাম, এবং অবশ্যই সেটা 1 থেকে বড় হতে হবে, কারণ প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়। তার মানে এই 1 এর একটা ভাজক, মানে 30 এর একটা ভাজক কিন্তু একও কিন্তু আছে না? ওইটা কিন্তু নেওয়া যাবে না, এইটা কিন্তু নেওয়া যাবে না, এক ব্যতীত। তাহলে এই যে আমরা n1 নিলাম, এটা কি মৌলিক সংখ্যা? যদি মৌলিক হয় তাহলে প্রমাণ করার কিছুই নাই, আমরা জাস্ট পরবর্তী ধাপে যাব। আর যদি এটা মৌলিক না হয়
তাহলে এটাকে আমরা ভাঙবো। তাহলে এটাকে ভেঙে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 5। দেখেন 15কে আমরা ভেঙে কি লিখতে পারি? 3 মানে 15 মানে গুণনীয়ক কোনগুলা? 3 5 1 আর হচ্ছে 15। সো কথা হচ্ছে ভাই 1 তো নেওয়া যাবে না, 1 তো নেওয়া যাবে না, বাকিগুলোর মধ্যে সবথেকে ছোট হচ্ছে 3। সো এই 3টা হচ্ছে পি। সো প্রথম ক্ষেত্রে যেহেতু আমরা পি1 ধরেছিলাম, পরেরটাকে ধরতে হবে পি2। এটা অবশ্যই 1 থেকে বড় হবে। ঠিক আছে? তাহলে n কে আমরা এখন কি লিখতে পারি? দেখেন n সমান আমাদের ছিল p1 n1, তাহলে p1 এখন n1 এইটাকে আমরা কি লিখবো? p2 আর এটা হচ্ছে n2। বুঝেন বিষয়টা? তাহলে n1 সমান হচ্ছে 15, 15 সমান হচ্ছে 3 ইন্টু 5, তাহলে 3 হচ্ছে p2 আর এটা হচ্ছে n2। তাহলে p1 p2 n2। তাহলে দেখেন n সমান আমরা কি লিখতে পারি? p1 p2 n2। একটু লক্ষ্য করি আমরা, দেখেন n1 মৌলিক হয় তবে উপপাদ্যটি প্রমাণিত। যদি n1 যৌগিক হয় তখন ইহার একটি মৌলিক উৎপাদক থাকবে হচ্ছে p2। দেখেন এই যে উৎপাদকগুলো থাকবে এগুলো হচ্ছে মৌলিক, এগুলো হচ্ছে মৌলিক, লক্ষ্য করেন এই যে এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। ঠিক আছে? এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক, এগুলো কি মৌলিক উৎপাদক। ঠিক আছে? আর এই যে n1 n2 n1 n2 এগুলো হচ্ছে সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন এইটাকে আমরা এভাবে লিখলাম যে n1 সমান হচ্ছে p2 n2, যেটা আমরা একটু আগে লিখেছিলাম। আর এখানে n2 থেকে n1 টা বড়, সিম্পল বিষয় ভাই, n2 থেকে তো এখানে n1 বড়ই হবে। দেখেন n2 থেকে n1 বড় না? n1 কত? আমাদের n1 কত ছিল বলেন তো? n1 হচ্ছে 15, আর n2 কত? n2 আমরা কত পেয়েছি? 5। তাহলে 5 থেকে অবশ্যই 15 বড়, এটা আমরা লিখতেই পারি, তাই না? আচ্ছা, তারপরে দেখেন তাহলে n ইকুয়াল টু হচ্ছে p1 p2 n2। এই যে দেখেন কত সুন্দর জিনিস, এই যে বললাম n ইকুয়াল টু হচ্ছে p1 p2 n2। এখন এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে 1 লেস দেন n2 লেস দেন n1 লেস দেন হচ্ছে n। দেখেন দেখেন কি বলেছে? 1 লেস দেন n2 লেস দেন n1 লেস দেন n। এটা তো সত্য, এটা অলওয়েজ সত্য। দেখেন এখানে আমরা জানি কি, আমরা জানি n সমান কত? 30, কারণ n সব থেকে বড়। n1 সমান কত পেয়েছিলাম? 15। দেখেন n1 সমান আমরা কত পেয়েছি? 15। n2 সমান আমরা কত পেয়েছি? 5। n2 সমান কত পেয়েছি? 5। তার মানে 1 লেস দেন 5 লেস দেন কত? n1 অর্থাৎ 15 লেস দেন n অর্থাৎ কত? 30। তাই না? দেখেন এটা অবশ্যই সত্য। আপনি যেভাবে ভাঙেন ব্যাপারটা কিন্তু এরকমই। ঠিক আছে? ব্যাপারটা এরকমই। যদি n2 মৌলিক হয়, এখন দেখেন এই যে আমরা n2 পেলাম, আমরা তো এখানে এতটুকু পর্যন্ত আসছি, মানে সেম প্রসেসটা আমরা সামনের দিকে আগাবো। এখন কথা হচ্ছে ভাই, এখন এই যে n2, প্রথমে আমরা কি বলেছিলাম? n1 n নিয়ে কাজ করেছি, তারপর বলেছি n1 যদি মৌলিক হয়। দেখেন প্রথমে আমরা কি বলেছি? প্রথমে বলেছি n1 যদি মৌলিক হয় তাহলে উপপাদ্যটি প্রমাণিত। এখানে প্রমাণ করার কিছু নাই। আমরা ধরে নিয়েছি এটা মৌলিক নয়, ধরে আমরা কাজ করে এরকম এটাকে দুইটা পার্টে ভাগ করলাম, মানে দুইটা অংশ দ্বারা, দুইটা সংখ্যা দ্বারা গুণ করলাম। ঠিক আছে? এখন এখান থেকে আমরা একটা সংখ্যা পেলাম n1। n1 যদি মৌলিক হয় তাহলে প্রমাণ করার কিছু নাই, আর যদি মৌলিক না হয়, যদি মৌলিক না হয় তাহলে আগাতে হবে। তাহলে এখানে n1 হচ্ছে 15, দ্যাট মিন্স এটা মৌলিক নয়। সো 15 এটাকে আমরা ভেঙে আবার কি বের করলাম? 3 ইনটু 5। তো n1 যেহেতু মৌলিক নয়, সো আমরা 3 ইনটু 5 পেলাম। 5 করার পর আমরা এখানে নতুন আরেকটা n পেলাম। এখন দেখতে হবে ওই নতুন nটা মৌলিক কিনা। দেখেন এখন এখানে আমরা n2 সমান কত পেয়েছি? এখন এখানে আমরা n2 সমান কত পেয়েছি? এখানে আমরা n2 সমান পেয়েছি 5। এই 5টা কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, মৌলিক সংখ্যা। তাহলে এইটার প্রমাণ করার কিছু নাই, এখানে কাহিনী শেষ। আর যদি এটা মৌলিক সংখ্যা না হতো তাহলে ওইটাকে আমরা ক্যালকুলেশন করে আবার এরকম লিখতাম, n সমান p1 p2 p3 n3। বিষয়টা বোঝাতে পারছেন? যদি হতো আর কি, বাট এখানে তো n2 সমান 5, তো এটা অলরেডি একটা প্রাইম নাম্বার হয়ে গেছে, তো এটাকে আর আসলে কিছু করার নাই। তাহলে দেখেন n2 মৌলিক হলে উপপাদ্যটি প্রমাণিত। যদি n2 মৌলিক না হয় তাহলে উপরের পদ্ধতি k সংখ্যক বার আমরা প্রয়োগ করব। তাহলে দেখেন k সংখ্যক বার যখন প্রয়োগ করব তখন এখানে চলে আসবে nk। আচ্ছা, যেখানে p1 p2 pk এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রাইম নাম্বার এবং nk হচ্ছে এক হতে বড় পূর্ণ সংখ্যা। nk বলতে এখানে ওই যে n1 n2 n3 n4 ওইগুলো হচ্ছে 1 থেকে বড় পূর্ণ সংখ্যা। আমরা একটু দেখি দেখেন এই যে n 1 থেকে বড় পূর্ণ সংখ্যা, n1 1 থেকে বড় পূর্ণ সংখ্যা, n2 1 থেকে বড় পূর্ণ সংখ্যা। ঠিক আছে? আর এই যে আপনি p1 পেয়েছেন, p1, তারপর আপনি পেয়েছেন p2, p2 সমান কত ছিল? এই যে 3। তারপর এই যে এরকম আপনি যা পাবেন এই প্রত্যেকটি হচ্ছে মৌলিক সংখ্যা, প্রত্যেকটি কি মৌলিক সংখ্যা। কিন্তু n কিন্তু মৌলিক সংখ্যা না, n হচ্ছে 1 থেকে বড় পূর্ণ সংখ্যা। ঠিক আছে?
তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে n সব থেকে বড়, তার থেকে ছোট হচ্ছে n1, তার থেকে ছোট হচ্ছে n2, তার থেকে ছোট হচ্ছে nk, আর সব থেকে ছোট হচ্ছে 1। কারণ দেখেন n কিন্তু 1 থেকে বড় ছিল, মনে আছে তো? তার মানে n 1 থেকে বড়, তাহলে 1 এবং n এর মধ্যেই আছে আসলে বাকি সবগুলো থাকবে। তার মানে n থেকে ছোট এবং 1 থেকে বড় সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান, সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান। পদ্ধতিটি অবশ্যই একটা মৌলিক সংখ্যায় নিঃশেষ হবে, পদ্ধতিটি অবশ্যই একটা মৌলিক সংখ্যায় নিঃশেষ হবে। দেখেন প্র্যাকটিক্যালি আমরা এটাকে দেখি ভাই, সবার লাস্টে যে মৌলিক সংখ্যা আসলো, এই যে এখানে পদ্ধতিটা শেষ হয়ে গেছে 5। দেখেন এই যে পদ্ধতিটা এখানে শেষ হয়ে গেছে, এখানে n সমান কত হয়েছে 5। 5 ইজ এ প্রাইম নাম্বার, 5 ইজ এ প্রাইম নাম্বার। সো এখানে যখন এটা একটা প্রাইম নাম্বার হয়ে গেছে, আমাদের পদ্ধতি কিন্তু শেষ, আমাদের এখানে আর কোনো কিছু প্রমাণ করার নাই। তার মানে পদ্ধতিটি অবশ্যই একটা মৌলিক সংখ্যায় শেষ হবে। ঠিক আছে, ওকে। এখন এখন আমরা দেখাবো যে মৌলিক সংখ্যা ক্রম যদি আমরা চেঞ্জ করি তাহলে এখানে কোনো সমস্যা নাই। ব্যাপারটা একটু লক্ষ্য করি আমরা, ব্যাপারটা একটু লক্ষ্য করি। মনে করেন আমরা লিখেছিলাম, এখানে আমরা যে সংখ্যাটা লিখেছিলাম সেটা ছিল 30। সো 30 কে আমরা 30 কে আমরা কি লিখতে পারি, 2 ইনটু 3, 3 দুগুণা 6, 5 6 30। আবার 30 কে যদি আমরা এভাবে লিখি 3 ইনটু 2 ইনটু 5, আবার 30 কে আমরা এভাবে লিখতে পারি 5 ইনটু 2 ইনটু 3, আবার 30 কে আমরা এভাবে লিখতে পারি 5 ইনটু 3 ইনটু 2। মানে 30 কে অ্যাকচুয়ালি অনেকভাবে লেখা যায়, কিন্তু কথা হচ্ছে ভাই যেভাবেই আমরা লিখি, অর্ডার আমরা যেভাবেই চেঞ্জ করি না কেন, এখানে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কি চেঞ্জ হচ্ছে? না, চেঞ্জ কিন্তু হচ্ছে না। লক্ষ্য করেন এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, 3 আছে, 3 আছে, 3 আছে, 3 আছে, 5 আছে, 5 আছে, 5 আছে, 5 আছে। তার মানে মৌলিক সংখ্যা কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধু অর্ডার চেঞ্জ হচ্ছে। এখন আমরা দেখাবো যে অর্ডার চেঞ্জ হলেও কোনো সমস্যা নাই, মান অপরিবর্তিত থাকে, বা এখানে যে মৌলিক সংখ্যাগুলো থাকে সেগুলো কখনোই পরিবর্তন হয় না। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখান থেকে প্রুফ করব। ওকে, সো আমরা এখন ধরবো দেখেন n গ্রেটার দেন 1 যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা n কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা যায়। ওকে, এখন মনে করি n এর দুইটা মৌলিক উৎপাদীকরণ বিদ্যমান। উৎপাদীকরণ মানে কি? উৎপাদীকরণ মানে হচ্ছে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর এইটা হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, মানে অনেকগুলো মৌলিক সংখ্যাকে গুণ করলে আপনি একটা পূর্ণ সংখ্যা পাচ্ছেন, অনেকগুলো মৌলিক সংখ্যাকে গুণ করলে আপনি একটা পূর্ণ সংখ্যা পাচ্ছেন, এইটাকে বলা হয় থাকে মৌলিক উৎপাদীকরণ, মৌলিক উৎপাদীকরণ। তাহলে n এর আমরা দুইটা মৌলিক উৎপাদীকরণ ধরলাম আমাদের ইচ্ছা মতো, যে এখানে p1 p2 pk অনেকগুলো মৌলিক সংখ্যা আছে যেগুলোকে গুণ করলে আমরা n পাবো, আবার q1 q2 qt অনেকগুলো মৌলিক সংখ্যা আছে যেগুলোকে গুণ করলে আমরা n পাবো। একটু বুঝেন বিষয়টা, একটু বুঝেন। তো n কে আমরা দুই ভাবে এক্সপ্লেইন করতে পারি। তো এটাকে বোঝার জন্য আমরা এটাকে একটু সহজ একটা एग्जांपल নেই। দেখেন, সো এখানে এখানে দুইটা মৌলিক উৎপাদীকরণ নিলাম। আচ্ছা, এখানে একটু দেখি আমরা p1 লেস দেন ইকুয়াল p2 লেস দেন ইকুয়াল pk। তার মানে এখানে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো একটা আরেকটা থেকে বড় হবে অথবা সমান হলেও হতে পারে। সো একটু বুঝি আমরা, আমরা যে 30 নিয়েছিলাম 30, তো 30 কে আমরা কি লিখতে পারি 2 ইনটু 3 ইনটু 5। তার মানে 2 লেস দেন 3 লেস দেন 5, তাই না? দেখেন একটু লক্ষ্য করি, p1 লেস দেন p2 লেস দেন pk, মানে লেস দেন শুধু যদি আমি চিন্তা করি। এখন এইটা তো মনে করেন 30, এখানে যে পূর্ণ সংখ্যাটা নিয়েছিলাম সেটা ছিল 30। এখন আমি যদি এখানে 16 নেই, 16, তো 16 সমান আমরা কি লিখতে পারি 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, দ্যাট মিন্স 2 সমান 2 সমান 2 সমান 2। তার মানে সমানটা কখন হবে? যখন একই রকম আপনি মৌলিক সংখ্যা পাবেন তখন হচ্ছে সমান হবে। আর যদি ভিন্ন রকম মৌলিক সংখ্যা হয়, যেমন এখানে যদি মনে করেন আপনার 30 না হয়ে যদি 60 হতো, দেখেন 60, তাহলে আমরা কি লিখতাম 2 ইনটু 2 ইনটু 4, 3 4 12, 5 12 60। ঠিক আছে, তাহলে দেখেন এখানে এই অংশটার জন্য আপনি এভাবে লিখতে পারতেন 2 ইকুয়াল টু লেস দেন 3 লেস দেন 5। ঠিক আছে, তার মানে এখানে লেস দেনও হতে পারে আবার ইকুয়াল হতে পারে, লেস দেনও হতে পারে আবার ইকুয়ালও হতে পারে। এই জন্য p1 লেস দেন ইকুয়াল p2 লেস দেন ইকুয়াল p3 এরকম লেস দেন ইকুয়াল pk। q এর ক্ষেত্রে সেম বিষয়। আর এখানে p এবং q হচ্ছে মৌলিক সংখ্যা, মানে এখানে যে p1 p2 pk সবগুলো মৌলিক, q1 q2 qt সবগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। ব্যাপারটা একটু বুঝেন,
এখন যদি সম্ভব হয় আমরা ধরে নিয়েছি কে লেস দেন টি। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি আমরা, এই জিনিস দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। যদি সম্ভব হয় কে লেস দেন টি, দেখেন সরি, হ্যাঁ, যদি সম্ভব হয় কে লেস দেন টি, এর মানে কি জানেন? দেখেন আমরা এখানে কি করেছিলাম, আমরা n সমান ধরেছি p1 p2 p3 p কি ধরেছিলাম, pk, ঠিক আছে, pk। আচ্ছা, আবার আরেকটা মৌলিক উৎপাদীকরণ ধরেছিলাম q1 q2 q3 qt qt, ঠিক আছে। ওকে, এখন কে লেস দেন টি, তার মানে হচ্ছে এই n এর মধ্যে যতগুলা মৌলিক উৎপাদক মানে যতগুলা মৌলিক সংখ্যা গুণফল থাকবে, এইটার মধ্যে একটা একটা হলেও মৌলিক সংখ্যা বেশি থাকবে। আমরা ধরে নিয়েছি, এটা ধরে নিয়েছি। এখন এটা তো আসলে ভাই সত্য হবে না, তাই না? এটা কখনো সত্য হবে হবে না তো, কারণ n তো nই ভাই, n এর মানে আপনি যত নেন। আমরা যদি এখানে n সমান মনে করেন, আমরা n সমান যদি 30 নেই, n সমান যদি আমরা 30 নেই, তাহলে এই n কে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? তাহলে 30 সমান আমরা পাবো 2 ইনটু 3 ইনটু 5। আপনি এটাকে হিসাব করলে তো 2 ইনটু 3 ইনটু 5 ই পাবেন। আপনি সর্বোচ্চ এটাকে চেঞ্জ করতে পারেন, মনে করেন আপনি এটাকে 3 ইনটু 5 ইনটু 2 লিখতে পারেন, বাট মৌলিক সংখ্যাকে বেশি পাবেন পাবেন না তো। তো আপনাকে এখানে দেখাতে হবে দুইটার মধ্যে সমান সংখ্যক মৌলিক সংখ্যা আছে, এইটার মধ্যে যতগুলো আছে এইটার মধ্যেও ততগুলাই আছে, এই জিনিসটা আপনাকে প্রুফ করতে হবে। বাট আমরা ধরে নিয়েছি এই এই যে পরে যে মৌলিক উৎপাদীকরণ নিয়েছি, ওইটার মধ্যে অন্তত একটা মৌলিক সংখ্যা বেশি আছে, অন্তত একটা মৌলিক সংখ্যা বেশি আছে, বা মৌলিক সংখ্যা বেশি আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি বলেছে, যেহেতু এটা, তাহলে এই n p1 দ্বারা বিভাজ্য হবে, n p1 দ্বারা বিভাজ্য হবে। এটা তো ভাই খুব স্বাভাবিক বিষয়, এটা খুব স্বাভাবিক বিষয়, এটা আসলে না বোঝার কিছু নাই। দেখেন দেখেন এই সবগুলোর গুণফল হচ্ছে n, তার মানে n টা অবশ্যই বড়। আর এই n এর মৌলিক উৎপাদক হচ্ছে এগুলা, n এর মৌলিক উৎপাদক হচ্ছে এগুলা। তার মানে p1 দ্বারাও n বিভাজ্য, p2 দ্বারাও n বিভাজ্য, p3 দ্বারাও n বিভাজ্য, pk দ্বারাও n বিভাজ্য। তার মানে সবগুলো মৌলিক সংখ্যা দ্বারা p বিভাজ্য। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে p1 দ্বারা n বিভাজ্য? অবশ্যই পারি, অবশ্যই পারি, কেন পারি না? তারপর দেখেন এখানে বলেছে যে p1 দ্বারা q1 q2 qt সবগুলাই বিভাজ্য, যেন p1 ইকুয়াল টু qi হয়। দেখেন এই যে অংশটা, এই টোটাল অংশটা হচ্ছে কি বলেছে, টোটাল অংশটা হচ্ছে p1 দ্বারা বিভাজ্য, এই টোটাল অংশটা হচ্ছে p1 দ্বারা বিভাজ্য। দেখেন এই টোটাল অংশটা হচ্ছে p1 দ্বারা বিভাজ্য, যেখানে p1 ইকুয়াল টু হচ্ছে qi। একটু লক্ষ্য করি, ওকে, তাহলে এখানে টোটাল অংশটা বলতে কি আছে, q1 q2 q3 qt, এই টোটাল অংশটাই কি বলেছে, p1 দ্বারা বিভাজ্য। আর এখানে বলেছে কি যে p1 ইকুয়াল টু qi। তো qi বলতে i এর মান 1 থেকে শুরু করে, 1 যদি বসাই তাহলে q1, 2 বসালে q2, এভাবে বসালে qt পর্যন্ত, ঠিক আছে সবগুলা। তার মানে হচ্ছে p1 দ্বারা এই সবগুলাকেই ভাগ করা যাবে, কারণ p1 সমান যদি q1 ধরি, তাহলে q1 দ্বারা অবশ্যই সবগুলোকে ভাগ করা যাবে একসাথে, মানে সবগুলো গুণফলকে ভাগ করা যাবে। আবার q2 যদি বলে, তাহলে q2 দ্বারাও এই সবগুলো গুণফলকে ভাগ করা যাবে। দেখেন আমি একটু এটাকে আর একটু ডিপলি বোঝানোর চেষ্টা করি। আমি যে সংখ্যাটা নিয়েছিলাম 30 2 3 5, ঠিক আছে। সো আমি মনে করেন এখানে তিনটা সংখ্যা আছে, এটা বাদ দেন, এটা বাদ দেন। সো মনে করেন এটা হচ্ছে 30, এটা হচ্ছে 2 3 5, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই, এই 2 দ্বারা 2 গুণ 3 গুণ 5 এইটা কি বিভাজ্য হবে কিনা? হবে না? অবশ্যই হবে। আবার যদি 3 দ্বারা করি, 3 দ্বারাও তো 2 গুণ 3, 2 গুণ 3 গুণ 5 বিভাজ্য হবে। আবার 5 দ্বারা যদি করি, এই 5 দ্বারাও কিন্তু 2 গুণ 3 গুণ 5 এটা বিভাজ্য হবে। হবে না? অবশ্যই হবে। তার মানে আমরা বলতেই পারি যে এই p1 দ্বারা, p1 বলতে আসলে q1 q2 qt সবগুলোকে বোঝাচ্ছে, ঠিক আছে। এই যে q1 ইকুয়াল টু হচ্ছে qi, এই শর্তে হচ্ছে এটা বিভাজ্য হবে, এই শর্তে এগুলো বিভাজ্য হবে। তাহলে এই শর্তে যদি এটাকে বিভাজ্য হয়, দেখেন একটা পূর্ণ সংখ্যা i বিদ্যমান যেন এটা সমান এটা হয়, তাহলে এটা অবশ্যই সিদ্ধ করবে। এখন দেখেন p1 এবং q1 উভয়ই পূর্ণ সংখ্যা আমরা জানি, কারণ এখানে যতগুলো p নিছি সবগুলোই তো পূর্ণ সংখ্যা, ঠিক না? সুতরাং আমরা q সমূহকে পুনর্বিন্যস্ত করতে পারি যেন i ইকুয়াল টু 1 নিতে পারি, অতএব q1 ইকুয়াল টু হচ্ছে
P1, ঠিক আছে? তাহলে দেখেন i ইকুয়াল টু যদি আমরা 1 নেই, i ইকুয়াল টু যদি আমরা 1 নেই, তাহলে P1 ইকুয়াল টু Q1 হবে, খুব স্বাভাবিক বিষয়, দুইটাই তো n এর মান, তাই না? এখন ব্যাপারটাকে আমরা একটু বোঝাই, আপনাদেরকে একটু বোঝাই। সো আমরা n সমান কি ধরেছিলাম? P1 P2 P3 Pk, ঠিক আছে? আর একটা n সমান আমরা নিয়েছিলাম Q1 Q2 Q3, সরি এটা কমা না, এটা গুণ, ঠিক আছে, Qt। এখন কথা হচ্ছে ভাই দুইটাই তো n, দুইটাই কি n, দুইটাই n না, দুইটাই তো n এর মৌলিক উৎপাদক রূপে আমরা প্রকাশ করেছি, তার মানে দুইটার মান সমান হবে। তাহলে আমরা বলতে পারি P1 P2 P3 Pk সমান হবে Q1 Q2 Q3 Qt। এখন এখন দেখেন, এখন যদি P1 ইকুয়াল টু Q1 হয়, যদি P1 ইকুয়াল টু Q1 হয়, তাহলে আপনি এখানে P1 এর জায়গাতে যদি Q1 বসিয়ে দেন, তাহলে একটা Q1 কিন্তু উভয় পক্ষ থেকে কাটা যাবে। মনে করেন আমি P1 সমান Q1 এখানে বসালাম, তাহলে এই অংশটা তো আর থাকলো না, ঠিক না? তখন এটা হয়ে যাবে Q1, তখন এই Q1 এই Q1 কাটা, তাহলে থাকবে এখানে, তখন এখানে থাকবে আমাদের P2 P3 Pk সমান Q2 Q3 Qt। দেখেন এই 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 জিনিসটা একটু লক্ষ্য করেন, এই যে দেখেন এরকম, আর দুইটা কিন্তু n এর মান। তারপর হচ্ছে এই দুইটা পার্ট থেকে আমরা লিখতে পারি এরকম। এরপরে দেখেন, এরপরে দেখেন এখন আমরা কি ধরবো? এখন আমরা ধরবো P2 সমান Q2, P2 সমান Q2। তো P2 সমান যদি Q2 ধরি, তাহলে এখানে এটা হয়ে যাবে Q2, এটা যদি Q2 হয়ে যায়, তাহলে দেখেন এইটা এটা কাটা যাবে, তাহলে থাকবে P3 Pk সমান Q3 ডট 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 Qt, এক্স্যাক্টলি এরকম, এই যে দেখেন, ঠিক আছে? এখন এই প্রক্রিয়া যখন আমরা কে সংখ্যক বার যাব, তখন ব্যাপারটা এরকম দাঁড়াবে, কে সংখ্যক বার নিয়ে এইটা এরকম হয়ে যাবে। এখন এই জিনিসটা বুঝতে আসলে আপনাদের সমস্যা হয়ে যাবে যে এইটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। এখন এখানে একটা কথা আমরা বলেছিলাম, মনে আছে? মনে আছে যে কে থেকে টিতে একটা পদ বেশি আছে। এখন দেখেন একটু লক্ষ্য করি, আমরা আমরা এখানে একটা কথা বলেছিলাম, কথাটা ছিল এরকম, কে লেস দেন টি, এইটার জন্যই কিন্তু আসলে আমরা এই অংশটা করতেছি, ঠিক আছে? এই 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 শর্তের আলোকে আমরা এই 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 জায়গাটাকে আমরা প্রুফ করতেছি, এই এই শর্তের জন্য। এখন কথা হচ্ছে, আমরা যদি যদি দুইটার উৎপাদকগুলো সমান হয়, যদি দুইটার উৎপাদকগুলো সমান হয়, তাহলে তো আসলে সবগুলোই কাটা চলে যাবে, সবগুলোই কাটা যাবে। সেক্ষেত্রে আমরা P1 সমান P2, Q1 সমান Q2, এইভাবেই কিন্তু আমরা এক্স্যাক্টলি জিনিসটাকে পাবো, তাই না? এখন কথা হচ্ছে ভাই, আপনি 8 পিস যেভাবেই আনেন না কেন, কাটাকুটি কিন্তু সে যাবেই, কাটাকুটি কিন্তু সে যাবেই, ঠিক আছে? আপনি যদি এগুলোকে উলট পালট করেও মনে করেন, আমাদের সংখ্যাটা এরকম ছিল, ঠিক আছে, 2 ইন্টু 3 ইন্টু 5 সমান, আপনি এটাকে এভাবে লিখলেন 2 ইন্টু 5 ইন্টু 3। তো প্রথম উদ্ভাবক থেকে 2 বাদ যেত, এটা বাদ যেত, তারপর 3 এখান থেকে যেত এবং এখান থেকে যেত, তারপর 5 যেত, 5 যেত, মানে বাদ অবশ্যই যেত যদি সমান হয়। কিন্তু আমরা ধরেছি টি এর মধ্যে অন্তত একটি পদ বেশি আছে, কি আছে? বেশি আছে। এখন এই যে একটা পদ বেশি আছে, এই যে একটা পদ বেশি আছে, এই জায়গাটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখেন দুইটি তো হচ্ছে n এর মান, দুইটাই কার মান? n এর মান। তো লক্ষ্য করেন, দুইটা যদি n এর মান হয়, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি P1 P2 P3 Pk ডিভাইডেড বাই Q1 Q2 সমান 1। যে যদি যদি এগুলো সমান হয়, উৎপাদকগুলো যদি সমান হয়, তাহলে জিনিসটা এরকম হবে, জিনিসটা কি হবে? এরকম হবে, তাই না? যে টি এর মধ্যে বেশি সংখ্যক উৎপাদক আছে, আমরা ধরে নিলাম এরপরে আরো একটা উৎপাদক আছে, মনে করেন আমরা ধরে নিলাম সেটা কে প্লাস 1, বা এখানে আরো উৎপাদক আছে, আমি ধরে নিলাম। এখন দেখেন এই লাইনটাকে আমরা এভাবে খুব সুন্দর করে লিখতে পারি, সেটা হচ্ছে এরকম, দেখেন P1 P2 P3 Pk, এখানে কি হবে? Q1 Q2 Q3, আমি ধরে নিলাম এখানে Qk, এখানে ধরে নিলাম এখানে আরো পদ আছে, এখানে আরো উৎপাদক আছে, আরো উৎপাদক আছে, আমি এরকম একটা ধরি Qt, ঠিক আছে? আচ্ছা, সো এখানে Qk একটা উৎপাদক আছে, আমি ধরে নিলাম। সো একই রকম যতগুলো আছে সবগুলোকে আমরা এক সাইডে নিয়ে আসলাম, সমান হচ্ছে Qt Qk প্লাস 1, মানে একই রকম যেগুলো আছে, মানে দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু P1 সমান Q1, ঠিক আছে,
P2 সমান Q2, P3 সমান Q3। তাহলে এখানে PK সমান QK, PK সমান QK। সো এখানে যদি আমরা বসাই তাহলে আমাদের লাইনটা কি হবে দেখেন, আমার লাইনটা হবে এরকম P1 P2 P3 PK। এগুলো তাহলে P হয়ে যাবে P1 P2 P3 PK সমান হচ্ছে এই অংশটা, যে QT QK প্লাস 1। এখানে আরো আছে, এখানে চাইলে আপনি আরো ডট ডট দিয়ে আরো লিখতে পারেন। এখানে আরো ধরে নিলাম উৎপাদক আছে, তাহলে QK প্লাস 1 দিয়ে ডট ডট, মানে আরো অনেকগুলো উৎপাদকের গুণফল আছে। সো এটা তো 1 হয়ে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে QK প্লাস 1 QT সমান 1। দেখেন QK প্লাস 1 ডট 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 ডট, এই যে QK প্লাস 1 ডট 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 QT সমান হচ্ছে 1। তো এই যে জায়গাটা আমরা বুঝলাম, এখন এখানে দেখেন, এখানে এই জায়গা দ্বারা কি বোঝায়, এখানে এইগুলো কিন্তু মৌলিক সংখ্যা, প্রত্যেকটাই কি মৌলিক সংখ্যা। সো অনেকগুলো মৌলিক সংখ্যার গুণফল কি 1 কখনো হবে না, অনেকগুলো মৌলিক সংখ্যার গুণফল কখনোই 1 হবে না, কারণ অনেকগুলো মৌলিক সংখ্যার গুণফল আর যাই হোক 1 তো হতেই পারে না, তাই না? তাহলে এইটা যেহেতু 1 হতে পারবে না, তাহলে এই যে আমরা কথাটা বলেছিলাম এইটা সত্য নয়। ঠিক আছে, সেম প্রসেসে আমরা দেখাতে পারি যে, সেম প্রসেসে আমরা দেখাতে পারি যদি কে এর দিকে, সেম প্রসেসে আমরা দেখাতে পারি যদি কে এর দিকে বেশি উৎপাদক থাকে আর টি এর দিকে কম থাকে, তাহলে সেক্ষেত্রেও এই দুইটা মানে এই শর্তটা সিদ্ধ করবে না। তাহলে এই দুইটা শর্ত যেহেতু সিদ্ধ করবে না, তাহলে কে ইকুয়াল টু কি হবে, টি হবে। এখন এই যে কে ইকুয়াল টু টি হবে, এইটার উপর ডিপেন্ড করে আমরা এটাকে জাস্ট প্রুফ করে ফেলতে পারি। K প্লাস 1 এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা, এখানে আরো অনেক মৌলিক সংখ্যা আছে, এই প্রত্যেকটি মৌলিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যাগুলোর গুণফল হচ্ছে 1, মৌলিক সংখ্যাগুলোর গুণফল হচ্ছে 1। দেখেন দেখেন এখানে আপনার প্রত্যেকটাই কি মৌলিক সংখ্যা, তাহলে এই যে মৌলিক সংখ্যা, এখানে মৌলিক সংখ্যা আছে, এখানে মৌলিক সংখ্যা আছে, অনেকগুলো মৌলিক সংখ্যার গুণফল কি কখনো 1 হতে পারবে না? মৌলিক সংখ্যাগুলোর গুণফল কখনোই 1 হবে না, কখনোই 1 হবে না, ঠিক আছে? এটা অসম্ভব। সো এগুলোর গুণফল 1 হবে না, এটা অসম্ভব। সো আমরা বলতে পারি যে এই যে আমরা বলেছিলাম কথাটা, এটা সত্য নয়, সত্য নয়, সত্য নয়। সেম প্রসেসে আমরা দেখাতে পারি যে যদি আমরা বলি কে, অর্থাৎ এই যে প্রথম যে অংশটা ছিল, এইখানে পদ বেশি আছে, এইখানে পদ বেশি আছে, সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে এটা সত্য হবে না। এটা যেহেতু হয় নাই, এইটাও হবে না, তো দুইটাই যেহেতু হয় নাই, তাহলে কি হবে, কে ইকুয়াল টু টি হবে, অর্থাৎ দুইটার মধ্যে সমান সংখ্যক উৎপাদক থাকবে। ঠিক আছে, মানে আপনি যাই করেন খেলা সমানই হবে, তার মানে কে ইকুয়াল টু টি হবে, অর্থাৎ পি আই ইকুয়াল টু কিউ আই হবে, এবং আই যে কোনো পূর্ণ সংখ্যা, যদি 1 নেই তাহলে P1 ইকুয়াল টু Q1, যদি 2 নেই তাহলে P2 ইকুয়াল টু হচ্ছে Q2। তো এভাবে আপনি যাই নেন না কেন এটা এরকমই হবে। সো আমরা বলতে পারি যে প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা n গ্রেটার দেন 1 কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে একভাবে এবং কেবল একভাবেই প্রকাশ করা যায়, আপনি একাধিকভাবে প্রকাশ করার কোনো সুযোগ নাই। ব্যাপারটাকে আমি আরেকটু এক্সপ্লেন করি। আপনি মনে করতেছেন যে একটা সংখ্যা আপনি নেবেন, একটা সংখ্যা আপনি নেবেন, মনে করেন 50, 50 কে আমরা কি লিখতে পারি, 5 10 50, তাই না? আচ্ছা আমি একটু লিখি 5 10 50, তাহলে এই 10 কে আমরা লিখতে পারি 2 ইনটু 5, তাহলে 2 ইনটু 5 ইনটু 5, এইভাবে প্রকাশ করলেন। এখন এই 50 কে কিন্তু আপনি অন্য আর কোনোভাবে প্রকাশ করতেই পারবেন না, আপনি যাই করেন দিন শেষে এটা এভাবেই আসবে, আপনি এটাকে উলট পালট যেভাবেই করেন সেটা এভাবেই আসবে। আর ওই যে পি আই ইকুয়াল টু কিউ আই হলো, এর মানে হচ্ছে আপনি যদি এগুলোর ক্রম চেঞ্জ করে দেন তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, ব্যাপার একই থাকবে। তার মানে আমরা বুঝলাম পৃথিবীতে যে কোনো পূর্ণ সংখ্যাকে, 1 থেকে বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশের উপায় একটাই, একভাবেই মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা যাবে। এইটাকে বলা হয়ে থাকে ইউনিক ফ্যাক্টরাইজেশন মেথড।